Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, the Sunday Current Affairs Show. প্রত্যেককে স্বাগত। জানুয়ারি 2024-এর ফার্স্ট উইক অর্থাৎ 1 জানুয়ারি টু 7 জানুয়ারির মধ্যে ঘটে যাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো একদমই এক্সাম ওরিয়েন্টেড, প্রচুর গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা দেখবে। এবং এই ক্লাসটি সম্পূর্ণ প্লেলিস্ট হবে। 2024 সালে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ডেলির পরিবর্তে উইকলি করাবো এবং প্রতি উইক ধরে ধরে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রপ্ত করে দেব। সমস্ত পরীক্ষার জন্যই এই কারেন্ট অ্যাফেয়ার্স উপযোগী এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স যে ক্লাসটি আজকে করাবো তার পিডিএফ পেতে হলে তোমাকে ডাউনলোড করতে হবে TWS একাডেমি অ্যাপ এবং সেই অ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের মধ্যে এই ক্লাস এবং ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। যতবার খুশি ততবার দেখতে পাবে। চলো আজকের ক্লাসটি আমি শুরু করি এবং সকলে পর্ব ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। নতুন দর্শকদেরকে জানিয়ে রাখি আমরা ফ্রিতেও লাইভ ক্লাস করিয়ে থাকি, যেমন এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা আমার প্রতি রবিবার হবে সকাল 7টাতে। এছাড়া জিকে এক্সপ্রেস নামক একটি দুর্দান্ত আমি জিকে প্র্যাকটিস ক্লাস করাই অল এক্সামের জন্য, যেটা সন্ধ্যা 7টাতে হয়। আরাবুল স্যার তোমাদের মিক্সড জিকে করান সকাল 8টাতে প্রত্যেক দিন। ডালটন স্যার প্রত্যেক দিন সকাল 8:30টার সময় মিক্সড জিকে। ইমতিয়াজ স্যার সকাল 9:30টার সময় ম্যাথস ক্লাস করিয়ে থাকেন এবং ফিরোজ স্যার কিন্তু রিজনিং ক্লাস করাচ্ছেন। মিজান স্যার ইংলিশ ক্লাস, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে যে কটা সাবজেক্ট প্রয়োজন সব সাবজেক্টেরই ক্লাস কিন্তু আমরা ফ্রিতেও প্রোভাইড করছি। এছাড়া আরও বেটার ওয়েতে পড়াশোনার জন্য আমাদের প্রতিটা ক্লাসে নোটস পেতে এবং ডেসক্রিপটিভভাবে পড়তে, বিশদে পড়তে তোমরা আমাদের পেইড ব্যাচ জয়েন করতে পারো। পেইড ব্যাচ জয়েন করতে হলে তোমাকে গুগল প্লে স্টোর কিংবা অ্যান্ড্রয়েডের iOS স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ তোমরা ইনস্টল করবে। এই যে অ্যাপের কারেন্ট অ্যাফেয়ার্স নামক সেকশনটি দেখছো এর মধ্যে তোমরা পিডিএফটা পেয়ে যাবে এবং আমাদের ব্যাচে যুক্ত হতে তোমরা পেইড কোর্স অপশানে ক্লিক করবে। এছাড়া আমাদের যে ফ্রি ক্লাস যারা করবে সমস্ত ক্লাসের লিঙ্ক এবং নোটিফিকেশন পেতে আমাদের এই যে ভেরিফাইড টেলিগ্রাম আছে এই টেলিগ্রামে তোমাকে জয়েন করতে হবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পাবে। এছাড়া টেলিগ্রাম অ্যাপে দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করলে আমাদের দেখতে পাবে 2.5 লক্ষের বেশি মেম্বার আছে আমাদের টেলিগ্রামে, সেখানে জয়েন করতে পারবে। আমরা সমস্ত কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করিয়ে থাকি। আমাদের অ্যাপ ডাউনলোড করে তুমি ব্যাচে এনরোল করতে পারো। শুরু করছি দ্য কারেন্ট অ্যাফেয়ার্স শো। আজকের প্রথম প্রশ্ন, নিম্নের কে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর চিফ অফ মেটেরিয়াল হিসাবে দায়িত্ব নিয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কোশ্চেন্সটাকে আমি স্টার মার্ক দেব। তো কারেক্ট আনসার হয়ে যাবে এই প্রশ্নের জন্য কিরণ দেশমুখ। ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখ AVSM VSM has assumed charge as the chief of material। তাহলে চিফ অফ মেটেরিয়াল ভারতীয় নৌবাহিনীর 1 জানুয়ারি 2024-এ তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখ টেক্স ওভার অ্যাজ দ্য চিফ অফ মেটেরিয়াল ফ্রম ভাইস অ্যাডমিরাল সন্দীপ নাইথানি। অর্থাৎ সন্দীপ নাইথানির থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করলেন বা তাকে তিনি স্থলাভিষিক্ত করলেন। যদি এই প্রশ্নটা তোমাদের কখনো জিজ্ঞেস করে যে বর্তমানে আমাদের চিফ অফ নেভাল স্টাফ ভারতীয় নৌবাহিনীর প্রধান কে আছেন, মনে রাখবে CNS বা চিফ অফ নেভাল স্টাফ হলেন অ্যাডমিরাল আর হরিকুমার, তিনি হলেন ভারতীয় নৌবাহিনীর প্রধান। সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন শুরু হয়েছে? VVI কোশ্চেন্সটা স্টার দিয়ে রাখবো। আর তোমাদেরকে বলে রাখি আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স শোতে কিন্তু সিলেক্টেড কোশ্চেন্সগুলোকেই পিক করব, যেগুলো এক্সামে ওরিয়েন্টেড, এক্সামে আসার মতো খবর সেগুলোই নেব। তো ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া, মনে রেখে দেবে VVI, যার নাম ডেজার্ট সাইক্লোন, যা স্টার্ট হয়েছে। তো ভারত এবং UAEর মধ্যে অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে ইন্ডিয়া অ্যান্ড UAE জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এটা ছিল যৌথ সামরিক মহড়া যার নাম ডেজার্ট সাইক্লোন। ডেজার্ট থেকে আমরা মনে রাখতে পারি মরু অঞ্চলকে বোঝায়, তো কাকে বোঝাচ্ছে? UAE-তে বোঝাচ্ছে। বিগন্স ইন, কোথায় এটা শুরু হয়েছে? আমাদের রাজস্থান রাজ্যে কিন্তু এই মহড়াটা শুরু হয়েছে। দ্য এক্সারসাইজ ইজ শিডিউল টু বি কন্ডাক্টেড ইন রাজস্থান ফ্রম 2nd to 15 জানুয়ারি 2024। এই 2nd জানুয়ারি থেকে 15ই জানুয়ারির মধ্যে আমাদের রাজস্থান রাজ্যে এটা অনুষ্ঠিত হচ্ছে। UAE এর রাজধানী হচ্ছে কোথায়? আবুধাবি হচ্ছে UAE এর ক্যাপিটাল সিটি। ষোড়শ অর্থ কমিশন VVI, তোমরা আমার সংবিধান সিরিজ বা পলিটি ক্লাস করতে গিয়ে অর্থ কমিশন সম্পর্কে প্রচুরবার এই টার্মটা শুনেছো। ফাইন্যান্স কমিশন, ইয়েস, আমাদের বর্তমান চলছিল 15 ফাইন্যান্স কমিশন
15 ফাইন্যান্স কমিশন এন কে সিং ছিলেন যার চেয়ারম্যান। তো এখন আমরা দেখব আমাদের কেন্দ্র সরকার নতুন ফাইন্যান্স কমিশন ঘোষণা করেছেন, নতুন অর্থ কমিশন গঠন হচ্ছে এবং সেই অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। আপকামিং কয়েক বছর ভিভিআই অনেকগুলো পরীক্ষাতে এই কোশ্চেন্সটা দেবে। দেখো, ষোড়শ অর্থ কমিশন বা 16তম অর্থ কমিশন 16th ফাইন্যান্স কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে নিম্নের কাকে? তাই তোমরা মনে রেখে দেবে, তিনি হলেন আমাদের বর্তমান ভারতের 16th ফাইন্যান্স কমিশনার। কততম? 16তম ফাইন্যান্স কমিশনার। তো সঠিক উত্তর হবে অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া ইজ দ্য রাইট আনসার। সবার প্রথমে পলিটি থেকে তোমাদের কি কি বিষয় মনে রাখতে হবে ফাইন্যান্স কমিশন সম্পর্কে একটু ছোট্ট ডেটা বলে দিই। অর্থ কমিশনের বিষয়টি ভারতীয় সংবিধানের কত সংখ্যক অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? আর্টিকেল 280, 280 সংখ্যক অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। যদি প্রশ্ন আসে ফাইন্যান্স কমিশন ফাইন্যান্স কমিশন কাদের কাদেরকে নিয়ে বা কতজনকে নিয়ে গঠিত হয়, মনে রেখে দেবে ফাইন্যান্স কমিশন কনসিস্ট অফ 1 চেয়ারম্যান অ্যান্ড 4 আদার মেম্বার। এটা কিন্তু এসএসসিতে একবার এসছে। অর্থাৎ ফাইন্যান্স কমিশন কতজন বা কাদেরকে নিয়ে গঠিত হয়? মনে রাখবো একজন চেয়ারম্যান থাকেন এবং 4 জন মেম্বার, যাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন। প্রথম ফাইন্যান্স কমিশন কত সালে গঠিত হয়েছিল? আমাদের ফার্স্ট ফাইন্যান্স কমিশন হয়েছিল 1951। এই প্রশ্নটাও পরীক্ষাতে প্রচুরবার আসে। এবং প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কে সি নিয়োগী। তাহলে কি মনে রাখবো? ফার্স্ট ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন কে সি নিয়োগী এবং এর আগেরটা অর্থাৎ 15তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন এন কে সিং। 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর ওয়াই ভি রেড্ডি। নামগুলো যেন প্রত্যেকের মুখস্থ থাকে। তো এইগুলো মনে রেখে দেবে অর্থ কমিশন সম্পর্কে। এবারে আসি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার উইথ দ্য অ্যাপ্রুভাল অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কারণ আমরা বলেইছি বা পলিটি সিরিজে আমরা পড়েছি যে অর্থ কমিশন কে গঠন করেন? রাষ্ট্রপতি। হ্যাজ কনস্টিটিউট অর্থাৎ গঠন করা হয়েছে দ্য 16th ফাইন্যান্স কমিশন, 16তম অর্থ কমিশন। এটা কিন্তু মনে রেখে দেবে এই ধারা বল প্রয়োগ করার মাধ্যমে। অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন গঠিত হয়েছে, কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে অরবিন্দ পানাগড়িয়াকে। অর্থাৎ আমরা বারবারই বলেছি ফাইন্যান্স কমিশন কনসিস্ট অফ 1 চেয়ারম্যান অ্যান্ড 4 আদার্স মেম্বার। তো এই অর্থ কমিশনের প্রধান বলতে কি বোঝায়? চেয়ারম্যান। কে? অরবিন্দ পানাগড়িয়া। এই নামটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তিনি এর আগে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানেরও দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলেছেন। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি 200টি এসি ইভি বাস অর্থাৎ ইলেকট্রিক ভেহিকল বাসের উন্মোচন করেছেন? ইভি এবং এটা কিন্তু এসি বাস, কারণ এগুলো কিন্তু পরিবেশ বান্ধব হয়। ইলেকট্রিক ভেহিকলগুলো আমাদের পরিবেশ দূষণ ঘটে না, কারণ এখানে ডিজেল কিংবা পেট্রোলের ব্যবহার আমরা দেখতে পাই না, বৈদ্যুতিকভাবে চলে। তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ইকো ফ্রেন্ডলি বাসও আমরা বলতে পারি 200টি এরকম বৈদ্যুতিক বাসের উন্মোচন করেছেন? সঠিক উত্তর হচ্ছে আমাদের আসাম রাজ্যে এটি ঘটেছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আসাম। আসামের চিফ মিনিস্টার কে আছেন? মনে রাখবো আমরা হেমন্ত বিশ্ব শর্মা, তিনি আসামের চিফ মিনিস্টার। ফ্ল্যাগ অফ 200টি এসি ইলেকট্রিক বাসেস ফ্রম গুয়াহাটি। তাহলে গুয়াহাটি থেকে আমরা দেখব আসামে 200টি বৈদ্যুতিক কিন্তু বাসের সূচনা হয়েছে। নেক্সট, অন স্ক্রিন তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ, স্ক্রিনে সেই ইলেকট্রিক ভেহিকেলের ছবিও তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আজকাল রাস্তাঘাটেও দেখবে ইলেকট্রিক ভেহিকেল চলে, যেখানে সাদা নাম্বার প্লেট যেগুলো থাকে আমরা জানি প্রাইভেট, হলুদগুলো কমার্শিয়াল। আর এই যে দেখবে যখনই তুমি এরকম সবুজ কালারের নাম্বার প্লেট যখন গাড়িতে দেখবে, মনে রেখে দেবে সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। ওকে, নেক্সট কোশ্চেন্স ভেরি ইম্পর্টেন্ট। স্ক্রিনে বলছে MS স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছে নিম্নের কে সম্প্রতি? MS স্বামীনাথন পুরস্কারে সঠিক উত্তর হয়ে যাবে BR কাম্বোজ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। দেখো কি পয়েন্ট মনে রাখো, অর্থাৎ চৌধুরী চরণ সিং হরিয়ানা এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। চৌধুরী চরণ সিং হরিয়ানা এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেন এই প্রফেসর BR কাম্বোজ। তাহলে আমাদের এই কলেজে বা এই ইউনিভার্সিটির প্রফেসর BR কাম্বোজ হ্যাজ বিন হার্ট উইথ দ্য প্রেস্টিজিয়াস, সম্মানিত যে MS স্বামীনাথন অ্যাওয়ার্ড ইন রিকগনাইজেশন অফ হিজ কন্ট্রিবিউশন অ্যাজ এ সায়েন্টিস্ট অ্যান্ড এক্সটেনশন স্পেশালিস্ট ইন দ্য ফিল্ড অফ অ্যাগ্রোনমি। অর্থাৎ
তারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সায়েন্টিস্ট কিংবা অ্যাগ্রোনমি সেক্টরে তার যে কন্ট্রিবিউশন সেই অবদানকে স্মরণ করে তাকে কিন্তু MS স্বামীনাথন পুরস্কার দেওয়া হয়েছে। এটা কিন্তু মনে রাখবে। কর্ণাটকার বর্তমান গভর্নর আছেন থাওরচাঁদ গেহলট, এটা ভেরি ইম্পর্টেন্ট। থাওরচাঁদ গেহলটকে কর্ণাটকার বর্তমান গভর্নর, তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটি প্রেজেন্ট করলেন তাকে, বা তাকে প্রদান করলেন। নেক্সট কোশ্চেন, ইসরো ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, ইসরো কোথা হতে এক্স রে পোলারিমিটার অর্থাৎ এক্সপোস্যাট স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে? VVI এক্সপোস্যাট স্যাটেলাইট কোথা থেকে লঞ্চ করা হয়েছে বা কোন দেশ করেছে বললে অবশ্যই ভারত। কারা করেছে? ইসরো করেছে। এক্সপোস্যাট এইটাও নামটাও মনে রেখে দেবে, অথবা এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট। কিভাবে কাজ করে বলবো। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোথা থেকে, কারেক্ট অ্যান্সার শ্রীহরিকোটা। এই শ্রীহরিকোটা কোথায় আছে? শ্রীহরিকোটা আছে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটাতে আমাদের কোন স্পেস সেন্টার রয়েছে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। ত্রিবন্তপুরমে রয়েছে আমাদের বিক্রম সারাভাই স্পেস সেন্টার, যেটা কেরালা রাজ্যে অবস্থিত। শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে রয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, আর ত্রিবন্তপুরমে রয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা সংক্ষেপে আমরা বলবো ইসরো হ্যাজ সাকসেসফুলি লঞ্চ, সফলভাবে লঞ্চ করেছে এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট বা সংক্ষেপে বলবো এক্সপোস্যাট। আবারও ফুল ফর্মটা মনে রাখবে, এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট টু স্টাডি ব্ল্যাক হোল অ্যান্ড দ্য নিউট্রন স্টার্স ইন স্পেস। এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। কি জন্য? যেমন ভারতের ইসরো একটা মিশন লঞ্চ করেছিল, সেটা হচ্ছে আদিত্য L1 মিশন, তো সেটাও শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে লঞ্চ করা হয়েছিল। তো আদিত্য L1 এই নামটাও মনে রেখে দেবে, এটাও পরীক্ষাতে দেয়। যদি আমরা আমাদের আদিত্য L1 মিশনের কথা বলি, এটা কিসের জন্য লঞ্চ করা হয়েছিল? টু স্টাডি দ্য সান, সূর্যকে নিয়ে স্টাডির জন্য আমরা আদিত্য L1 মিশন লঞ্চ করেছিলাম। তাহলে এই যে এক্সপোস্যাট স্যাটেলাইটের কথা বলা হচ্ছে, এটা কি জন্য? টু স্টাডি ব্ল্যাক হোলস অ্যান্ড যে নিউট্রন স্টার্স ইন স্পেস, সেটা স্টাডির জন্যই কিন্তু লঞ্চ করা হয়েছে। এবং এটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইন শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে লঞ্চ করা হয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে ইসরো সম্পর্কে যদি আমরা বলি, এই ইসরো 1969 সালে এটা এস্টাবলিশড হয়েছিল। সালটা কবে? 1969। ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? না আমরা মনে রাখবো বেঙ্গালুরুতে আছে ইসরোর হেডকোয়ার্টার। এবং এই বেঙ্গালুরু শহরের বেশ কিছু নিকনেম আছে, যেমন ভারতের গার্ডেন সিটি বলা হয়, উদ্যান নগরী বলে, আবার এটা কিন্তু ভারতের স্পেস সিটি বা ভারতের সিলিকন ভ্যালি বা ভারতের ইলেকট্রিক সিটি, এই বেঙ্গালুরু শহরকেই কিন্তু বলা হয়ে থাকে। আর যদি বলা হয় এই ইসরোর বর্তমান চেয়ারম্যান কে আছেন? এস সোমনাথ হলেন বর্তমান ইসরোর চেয়ারম্যান। এস সোমনাথ ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ ইসরো ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। পরবর্তী, প্রতি বছর কোন তারিখে পালিত হয় ওয়ার্ল্ড ব্রেইল ডে বা বিশ্ব ব্রেইল দিবস? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এটা মনে রেখে দেব, প্রত্যেক বছর জানুয়ারি মাসের 4 তারিখ বা 4 জানুয়ারি। ব্রেইল কি? যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য স্পর্শ শিখন পদ্ধতির মাধ্যমে একটি পড়াশোনার বিশেষ পদ্ধতি। লুইস ব্রেইল ছিলেন এই পদ্ধতির আবিষ্কারক, এবং লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষেই প্রতি বছর 4 জানুয়ারি কিন্তু আমরা বিশ্ব ব্রেইল দিবস পালন করি। দেখতে পাচ্ছ এই যে স্পর্শ শিখন পদ্ধতি, ইন দ্য রিমেম্বারেন্স অফ দ্য বার্থ অফ লুইস ব্রেইল, লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষে, দ্য ইনভেন্টর অফ ব্রেইল। তাহলে এই যে ব্রেইল নামক এই যে পদ্ধতি, এর ইনভেন্টর বা আবিষ্কারক কে ছিলেন? আবিষ্কারক ছিলেন অবশ্যই এই লুইস ব্রেইল। লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষে জানুয়ারি মাসের 4 তারিখকে আমরা ওয়ার্ল্ড ব্রেইল ডে হিসাবে উদযাপন করে থাকি। চলো পরবর্তী প্রশ্ন, নিম্নের কে সম্প্রতি CISF এর প্রথম মহিলা প্রধান অধিকর্তা বা ডিজি আমরা বলবো ডাইরেক্টর জেনারেল? কিসের? CISF এর। ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম। CISF এর প্রথম মহিলা প্রধান হিসাবে কে নিযুক্ত হলেন? এই ফার্স্ট টাইম CISF এর কোন প্রথম মহিলা প্রধান হচ্ছেন, তিনি হলেন কে? নীনা সিং। IPS অফিসার, তাহলে IPS অফিসার নামটা মনে রাখবো আমরা নীনা সিং, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেক্স চার্জ, দায়িত্ব গ্রহণ করলেন অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ দ্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সংক্ষেপে CISF। CISF বা আমাদের যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আছে, তার ডাইরেক্টর জেনারেল হলেন নীনা সিং। এবং এর মাধ্যমে নীনা সিং বিকামস দ্য
ফার্স্ট ওমেন, তিনি প্রথম মহিলা হলেন টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ সিআইএসএফ, অর্থাৎ প্রথম মহিলা যিনি সিআইএসএফ এর এই প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। নেক্সট, নিম্নের কে সম্প্রতি বিদেশ মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাহলে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কে আছেন? এস জয়শঙ্কর, নামটা মনে রেখে দেবে, কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর হলেন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। তো নিম্নের কে সম্প্রতি বিদেশ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছেন? এর আগে এখানে কে ছিল জানো, বলতে পারবে? সম্প্রতি মনে রাখবে রণধীর জয়সওয়াল, এর আগে ছিল অরিন্দম বাগচি। তো মনে রাখবে রণধীর জয়সওয়াল অ্যাজিউম চার্জ অ্যাজ দ্য নিউ স্পোক পার্সন, অর্থাৎ MEA মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর স্পোক পার্সন বা যেটাকে আমরা বলি মুখপাত্র হয়েছেন কে? রণধীর জয়সওয়াল। নিম্নের কে সম্প্রতি কোচি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ সাবমেরিন অপটিক্যাল ফাইবার সংযোগ উদ্বোধন করেছেন? সারা দেশে ব্রডব্যান্ড পরিষেবা বা ডিজিটাল ইন্ডিয়ার যে আমাদের প্রয়াস রয়েছে এবং সব জায়গায় ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছানো খুবই দরকার। তো সম্প্রতিকালে আমরা দেখব কোচি এবং লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ সাবমেরিন অপটিক্যাল ফাইবার সংযোগ উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যিনি ইনোগ্রেট করেছেন কোচি লাক্ষাদ্বীপ আইল্যান্ড সাবমেরিন অপটিক্যাল ফাইবার কানেকশন, বা এটাকে সংক্ষেপে বলা হচ্ছে KLISOFC, অর্থাৎ এটা কি? কোচি লাক্ষাদ্বীপ আইল্যান্ড সাবমেরিন অপটিক্যাল ফাইবার কানেকশন। আরো একবার দেখে নাও, কোচি লাক্ষাদ্বীপ আইল্যান্ড সাবমেরিন অপটিক্যাল ফাইবার কানেকশন প্রজেক্ট কে লঞ্চ করেছেন? আমাদের প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের ভেরি ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্স, স্পেশালি সমস্ত পরীক্ষার জন্য রাজ্য সরকারের স্টার দিয়ে রাখবে। কোশ্চেন্সটাতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব। মুখ্য সচিব মানে কি? চিফ সেক্রেটারি। চিফ সেক্রেটারি। তাহলে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন কে সম্প্রতি? সঠিক উত্তর হয়ে যাবে BP গোপালিকা। এই পদে আগে কে ছিলেন? আগে ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী, নামটা তোমরা মনে রেখে দেবে। দেখো ভালো করে দেখো, BP গোপালিকা, BP গোপালিকা অ্যাপয়েন্টেড, BP গোপালিকা অ্যাপয়েন্টেড, নিযুক্ত করা হয়েছে নিউ চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি হিসাবে বা মুখ্য সচিব, চিফ সেক্রেটারিকে বাংলাতে বলা হয় মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন। এখানে ঘটনাটা ভালো করে দেখো, রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন BP গোপালিকা এবং রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন, এখানে একটা অপশনে পাবে নন্দিনী চক্রবর্তী। এটাও একটা লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, এই জন্য আমি একসঙ্গে অ্যাড করে দিয়েছি যে রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব যদি বলে তিনি হলেন কিন্তু নন্দিনী চক্রবর্তী। এর আগে BP গোপালিকা ছিলেন এই স্বরাষ্ট্র সচিব, তো তিনি যেহেতু এই পদ ছেড়ে এখন যাচ্ছেন চিফ সেক্রেটারি হিসেবে, তো এটা ফাঁকা যাচ্ছে, তাই এই জায়গায় আমরা দেখব কাকে নিযুক্ত করা হয়েছে স্বরাষ্ট্র সচিব হিসাবে? নন্দিনী চক্রবর্তীকে। এর আগে BP গোপালিকা ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। মূলত 1989 ব্যাচের IAS অফিসার গোপালিকা, BP গোপালিকা, হরিকৃষ্ণ দ্বিবেদীর জায়গায় তাকে নিযুক্ত করা হলো, অর্থাৎ এর আগে আমাদের চিফ সেক্রেটারি ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। পশ্চিমবঙ্গ সম্পর্কে বললে রাজধানী আমরা প্রত্যেকে জানি কলকাতা, দ্য সিটি অফ জয় অ্যান্ড সিটি অফ প্যালেস নামেও পরিচিত, এবং পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এবং আমাদের রাজ্যপাল হলেন CV আনন্দ বোস। ইটস ভেরি ইম্পর্টেন্ট আপকামিং WBPর ইন্টারভিউ বলি বা KPর ইন্টারভিউ বলি, অ্যাজ ওয়েল অ্যাজ মনে রাখবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত অর্থাৎ ভারপ্রাপ্ত মহাপরিচালক বা যেটাকে আমরা DGP বলি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? সঠিক উত্তর হবে রাজীব কুমার। এটা মনে রেখে দেবে, চেঞ্জ হয়েছে রিসেন্টলি। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার বা IPS অফিসার রাজীব কুমার, IPS অফিসার রাজীব কুমার হ্যাজ বিকাম দ্য অ্যাক্টিং ডাইরেক্টর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ এই জন্য ভারপ্রাপ্ত, অর্থাৎ তিনি কি তার উপরে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাক্টিং ডাইরেক্টর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হলেন কে? রাজীব কুমার। আর পশ্চিমবঙ্গ পুলিশের মটো হলো উই কেয়ার উই ডেয়ার। কোন ব্যাংক সম্প্রতি প্রবীণ নাগরিকদের জন্য, দেখো প্রবীণ নাগরিক মানে কি? প্রবীণ নাগরিক মানে হলো সিনিয়র সিটিজেন্স। সিনিয়র সিটিজেন্সদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে। ইন্সপায়ার প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু ফিচার্স আছে, লাইক ইন্টারেস্ট রেট থেকে শুরু করে
সমস্ত ব্রাঞ্চে তাদেরকে প্রায়োরিটি সার্ভিস বলতে সবার আগে পরিষেবা বা তৎপরতার সাথে সেবা দেওয়া আর কি। তো সঠিক উত্তর হচ্ছে বন্ধন ব্যাংক, অপশন এ কারেক্ট অ্যান্সার। বন্ধন ব্যাংক হ্যাজ লঞ্চ দ্য ইন্সপায়ার প্রোগ্রাম। তাহলে এই যে ইন্সপায়ার প্রোগ্রাম কোন ব্যাংক লঞ্চ করলো, সেটা হচ্ছে বন্ধন ব্যাংক ফর সিনিয়র সিটিজেন্স। এখানে কি প্রায়োরিটি সার্ভিস অ্যাট অল ব্রাঞ্চেস, সমস্ত ব্রাঞ্চে কি প্রায়োরিটি সার্ভিস প্রোভাইড করা হবে তাদেরকে। বন্ধন ব্যাংকের সদর দপ্তর আমাদের কলকাতাতেই রয়েছে এবং সিইও হলেন চন্দ্রশেখর ঘোষ। সিইও হলেন কে? চন্দ্রশেখর ঘোষ। আর যদি আসে ভারতের সেন্ট্রাল ব্যাংক কোনটি, আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, যেটি কোন সালে প্রতিষ্ঠিত? 1935-এ প্রতিষ্ঠিত এবং 1949-এ আরবিআই ন্যাশনালাইজড হয়। আরবিআই এর বর্তমান গভর্নর কততম? সেটা হচ্ছে 25তম। তাহলে 25th আরবিআই গভর্নর হলেন কে? মনে রাখবো শক্তিকান্ত দাস। শক্তিকান্ত হলেন আরবিআই এর বর্তমান গভর্নর। প্রথম গভর্নর ছিলেন ওসবোর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রবীর মজুমদার, তিনি নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? এদের মধ্যে কোন স্পোর্টসে প্রবীর মজুমদার যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে প্রবীর মজুমদার ছিলেন একজন ফুটবলার। স্ক্রিনে আমরা দেখব ফরমার ইন্ডিয়ান ডিফেন্ডার প্রবীর মজুমদার পাস্ট অ্যাওয়ে ইন কলকাতা। প্রবীর মজুমদার সম্প্রতি প্রয়াত হয়েছেন, যিনি কি ডিফেন্ডার হিসেবে খেলতেন, অর্থাৎ ইস্ট বেঙ্গলের স্বর্ণযুগের দলের লেফট ব্যাক ছিলেন প্রবীর মজুমদার, যিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয় 77 বছর। 1981-তে এই প্রবীর মজুমদারই ছিলেন কিন্তু ইস্ট বেঙ্গল দলের প্রশিক্ষক তথা কোচ, অর্থাৎ তিনি কিন্তু ফুটবলার অ্যাজ ওয়েল অ্যাজ কোচও কিন্তু ছিলেন। আর মনে রাখবো আমরা ভারত সরকার ক্রীড়া প্রশিক্ষকদেরকে বা যারা কোচ থাকেন তাদেরকে কোন পুরস্কার দেন? দ্রোণাচার্য পুরস্কার দিয়ে থাকেন। আর একটা বিষয়, তাহলে প্রতি বছর কোন তারিখে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয়? তাহলে প্রতি বছর আমাদের কোন তারিখে ন্যাশনাল স্পোর্টস ডে? হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 29th of অগস্ট হচ্ছে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে। দিল্লিতে ভারতের প্রথম জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন কে? এটা কিন্তু প্রথমবারের জন্য আমরা দেখতে পাচ্ছি জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের ইনগ্রেট করলেন কে? সঠিক উত্তর হবে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। সো ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরী ইনগ্রেটস ইন্ডিয়াস ফার্স্ট জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল ইন দিল্লি। সরি, নেক্সট। পর্ব ভালো লেগে থাকলে দেখো লাইক করবে। কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমান সময়ে কিন্তু চারিদিকে ছড়াছড়ি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনটা এক্সাম ওরিয়েন্টেড সেটা কিন্তু বুঝে নেওয়াটা খুব জরুরি। আমি তোমাদেরকে যতটুকু এক্সামের জন্য দরকার বা যেগুলো এর মধ্যে কিন্তু আমি সেইগুলো নির্বাচন করি। কোশ্চেন্সের লেভেল বা কন্টেন্টের কোয়ালিটিটা আশা করি তোমরা ফারাক বুঝতে পেরেছো। তো অবশ্যই লাইক করবে। আর একটা কথা, যার পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে মানে আমাদের অ্যাপে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপটাকে ইনস্টল করো আর আমাদের ব্যাচে একবার জয়েন করো। দেখতে পাবে সামনে যদি তোমার কোনো পরীক্ষা থাকে ফাউন্ডেশন ব্যাচ একবার করে দেখো। আমরা সাধ্যের মধ্যে প্রাইজ রাখি। আমাদের কাছে ফাউন্ডেশন করলে তোমার যে বেসিক সমস্ত সাবজেক্টের ম্যাথস, রিজনিং, ইংলিশ, জিকে, জিআই সব খুব ভালোভাবে রপ্ত হবে। আর যাদের রপ্ত হয়ে আছে, যারা প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করতে চাও, তারা আমাদের প্র্যাকটিস ব্যাচেও জয়েন করতে পারো। তো ডেভিড ওয়ার্নার দুর্দান্ত একজন ক্রিকেটার, যিনি সম্প্রতি ওডিআই থেকে অর্থাৎ ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর বা রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। তিনি কোন দেশের প্লেয়ার? অবশ্যই আমরা বলবো অস্ট্রেলিয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার হ্যাজ অফিসিয়ালি রিটায়ার্ড ফ্রম ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ওয়ানডে বা ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা কিন্তু দিয়েছেন। কোন রাজ্য সরকার ভারতের প্রথম সাবমেরিন ভিত্তিক পর্যটন সুবিধা চালু করার পরিকল্পনা করছে? সাবমেরিন বেসড ট্যুরিজম, এটা কোন রাজ্য সরকারের সিদ্ধান্ত? সঠিক উত্তর হবে গুজরাট। আচ্ছা, ট্যুরিজম সম্পর্কে পয়েন্ট একটু মনে রেখে দেবে। যদি কখনো প্রশ্ন আসে যে প্রতি বছর কোন তারিখে জাতীয় পর্যটন দিবস বা ন্যাশনাল ট্যুরিজম ডে, জাতীয় পর্যটন দিবস বা ন্যাশনাল ট্যুরিজম ডে পালিত হয়, তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা উত্তর কি হয়ে যাবে? 25th of জানুয়ারি। এই দিন কিন্তু আমাদের আবার ন্যাশনাল ভোটার্স ডে অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল ট্যুরিজম ডে। দ্য গুজরাট গভর্নমেন্ট প্ল্যান্স টু লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট সাবমেরিন বেসড আন্ডার ওয়াটার ট্যুরিজম ফ্যাসিলিটি ইন দ্বারকা।
নিম্নের কাকে সম্প্রতি পদাধিকার বলে? এই পদাধিকার বল টার্মটাকে ইংরেজিতে বলা হয় এক্স অফিসিও। এক্স অফিসিও তোমরা পড়েছো না যে ভাইস প্রেসিডেন্ট, এক্স অফিসিও, চেয়ারম্যান অফ রাজ্যসভা, আমরা পড়েছি কিনা? অর্থাৎ উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন, এটা আমরা পড়েছি কিনা? তো দেখো সেই প্রশ্নটা একটু অন্যভাবে, যে নিম্নের কাকে সম্প্রতি পদাধিকার বলে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করা হয়েছে? অবশ্যই আমাদের কারেন্ট ভাইস প্রেসিডেন্ট তিনি হলেন জগদীপ ধনকর, আর কারেন্ট প্রেসিডেন্ট হলেন দ্রৌপদী মুর্মু। আর আমরা মনে রেখে দেবো ফার্স্ট আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ফার্স্ট আমাদের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। The Vice President of India, Jagdeep Dhankar, has been appointed the ex officio Chancellor of Pondicherry University. সঠিক উত্তর জগদীপ ধনকর। জগদীপ ধনকর এর আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলেছেন। নিম্নের কে 2023 স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের অনূর্ধ্ব 19 আন্ডার 19 বিভাগে শিরোপা জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে আনাহাত সিং, অপশন সি। ভালো করে দেখবে এই জায়গাটা, স্পোর্টস রিলেটেড নিউজ, ভেরি ইম্পর্টেন্ট। ট্যালেন্টেড ইন্ডিয়ান টিনেজার আনাহাত সিং প্রডিউস এ ডমিনেন্ট পারফরমেন্স, ওকে, এবং সম্প্রতিকালে তিনি দেখব যে গার্লস আন্ডার 19 টাইটেল জিতেছেন 2023 স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশে। ভারতের আনাহাত সিং এডিনবার্গে আয়োজিত 2023 স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের অনূর্ধ্ব 19 বিভাগে শিরোপা জিতেছেন। তিনি কে? আনাহাত সিং। পিভি সিন্ধু হলেন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার এবং পিভি সিন্ধু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা অলিম্পিকে 2টি পদক জিতেছেন। পিভি সিন্ধু বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন 2 অলিম্পিক মেডেল। নেক্সট কোশ্চেন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা সংক্ষেপে আমরা বলে থাকি DRDO, যার সম্পূর্ণ রূপ হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, 1 জানুয়ারি 2024-এ কততম প্রতিষ্ঠাতা দিবস, বা ইংরেজিতে প্রশ্নটি আসলে এরকম আসে যে কততম ফাউন্ডেশন ডে, কততম ফাউন্ডেশন ডে। আমরা যে ফাউন্ডেশন ব্যাচ করি না তোমাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মানে তোমার সমস্ত সাবজেক্টের ভিত মজবুত করার জন্য। তো কততম ফাউন্ডেশন ডে করেছে? সঠিক উত্তর 66তম। তাহলে মনে রেখে দেবো ডিআরডিওর ফাউন্ডেশন ডে আসে 1 জানুয়ারি বেসিক্যালি। ভারত ও কোন দেশ সম্প্রতি দীর্ঘমেয়াদী একটা বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর করেছে? এই যে এগ্রিমেন্টটি হয়েছে এটা একটা লং টার্ম, এবং এখানে বিদ্যুৎ প্রোভাইডের জন্য ভারতকে বিদ্যুৎ প্রোভাইড করবে কোন দেশ? কারেক্ট অ্যান্সার হচ্ছে নেপাল। ইন্ডিয়া এন্ড নেপাল সাইন্ড লং টার্ম পাওয়ার এগ্রিমেন্ট। তাহলে কোন কোন দেশের কথা বলা হচ্ছে? ভারত এবং নেপাল সাইন করেছে লং টার্ম পাওয়ার এগ্রিমেন্ট সাইন করেছে। মূলত নেপাল ভারতের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে আগামী 10 বছরে তারা 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের দেশে রপ্তানি করবে। নেপালের রাজধানী বললে মনে রেখে দেবে কাঠমান্ডু হবে নেপালের ক্যাপিটাল সিটি। আমাদের দেশে ন্যাশনাল হাইওয়েজ বা যে জাতীয় সড়ক রয়েছে, এই জাতীয় সড়কের মোট দৈর্ঘ্যর ওপরে আমাদের সম্প্রতি ডেটা রিলিজ করেছে আমাদের যে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় রয়েছে, এবং ওই বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী হলেন নীতিন গডকরি। ওকে, তো দুর্দান্ত পারফরমেন্স এবং আমাদের হাইওয়ের যে লেন্থ সেটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। দেশে জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য যদি আমরা কম্পেয়ার করি 2014 সালের তুলনায় 2023 সালে এখন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? কারেক্ট আনসার হচ্ছে 60% কিন্তু ইনক্রিজ পেয়েছে। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ন্যাশনাল হাইওয়ে বা সংক্ষেপে আমরা NH বলি, তোমরা বিভিন্ন রাস্তায় যাওয়ার সময় দেখবে NH12, NH2 এরকম টার্ম আমরা পাই। তো NH মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তো ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক ইনক্রিজড বাই 60%, 60% বৃদ্ধি পেয়েছে, যেটা 2014 সালে ছিল 91,287 কিলোমিটারের মতো, আর এখন সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে মনে রাখবে 1,46,145 কিলোমিটার। অর্থাৎ দেশে জাতীয় সড়কের যে মোট দৈর্ঘ্য আছে 2014 সালের তুলনায় 2023 সালে 60% ইনক্রিজ করেছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে। 2014 সালে ছিল 91,000 কিলোমিটারের মতো, দেখতে পাচ্ছ সংখ্যাটা, এবং 2023 সালে তা বেড়ে হয়েছে 1,46,000 কিলোমিটারেরও কাছে। এই যে দেখতে পাচ্ছ 46 কিলোমিটারের বেশি, অর্থাৎ 145 কিলোমিটার আছে এখন। এবারে দেখো
আমাদের উত্তর ভারতে, হ্যাঁ, আমরা বা আমাদের উত্তর পূর্ব ভারতেও আমরা দেখি অনেক সময় আমাদের এখানকার রেলওয়েতেও যে সকালবেলা বিশেষ করে এই যে উইন্টার সিজনে ওয়েদারের সমস্যা একটা হয়। অর্থাৎ যারা ভোরে ভোরে ট্রাভেল করেছে কখনো জানবে যে এত পরিমাণ ঘন কুয়াশা থাকে, বিশেষ করে আমাদের ভারতের উত্তরের যে সমস্ত রাজ্যগুলি আছে ট্রেন পরিষেবা ব্যাহত হয়, মানে দেরিতে চলে, ডিলে হয়, কারণ ঘন কুয়াশা এমনভাবে ডেকে থাকে সামনে কিছু দেখা যায় না। এটা আমরা অবজার্ভ করেছি। তো ভারত রেল, ইন্ডিয়ান রেলওয়ে এর তুরন্ত সলিউশন নিয়ে আসছে। কি সলিউশন? কোন দেশের রেলওয়ে ঘন কুয়াশার মধ্যেও, মানে ফগি ওয়েদারের মধ্যেও ট্রেন চলাচলকে স্টেমলেস রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য ফগ পাস ডিভাইস, তাহলে কি ডিভাইস ভারতীয় রেল ইন্ট্রোডিউস করছে? তার নাম হচ্ছে ফগ পাস ডিভাইস বসানোর সিদ্ধান্ত নিয়েছে। সো ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান রেলওয়ে, অপশন সি কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান রেলওয়েজ প্রভিশনস 19,742, নিয়ার অ্যাবাউট 20,000-এর মতো আমরা দেখবো ফগ পাস ডিভাইস ইন্ট্রোডিউস করছে, নিয়ার অ্যাবাউট 20,000-এর মতো, টু এনশিওর স্মুথ রেল অপারেশন ডিউরিং ফগি ওয়েদার। ফগি ওয়েদারেও যাতে স্মুথ আমাদের রেল অপারেশন হয়, মানে রেল চলাচল করে, সেই জন্য এটা মূলত জিপিএস চালিত হবে। জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো জিপিএস চালিত এই দিক নির্দেশক ডিভাইসটি, আগে ডিভাইসটা তোমাদেরকে দেখিয়ে দিই ছবিতে। ডিভাইসটির সহজেই ট্রেনের চালকদের ঘন কুয়াশার মধ্য দিয়েও ট্রেন চলাচলে সহায়তা করবে। শীতের মরশুমে বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে আমরা দেখব ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। 1853-তে ভারতের প্রথম রেল চলাচল করেছিল বিটুইন বম্বে টু থানে। তাহলে ভারতের প্রথম রেল চলাচল করেছিল বম্বে টু থানের মধ্যে। আর ইস্টার্ন রেলওয়ে বা আমাদের পশ্চিমবঙ্গে প্রথম রেল চলাচল করে 1854 বিটুইন হাওড়া টু হুগলি। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম রেল চলাচল করে হাওড়া থেকে হুগলির মধ্যে 1854-তে, আর 1853-তে বম্বে টু থানের মধ্যে কিন্তু প্রথম রেল চলাচল করে ভারতের, বা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন। তাহলে ভারতের ফার্স্ট ইলেকট্রিক ট্রেন কবে চলাচল করেছিল? তোমরা যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছো চটপট কমেন্ট করো যে ফার্স্ট ইলেকট্রিক ট্রেন ইন ইন্ডিয়া ওয়াজ রান বিটুইন কোন দুই স্থানের মধ্যে এবং কত সালে চলেছিল। আমি জিকে এক্সপ্রেসে আগে অনেকবার পড়িয়েছি, দেখি কতজনের মনে আছে। লেটস ট্রাই। আব্দুল ফাতাহ আল সিসি তৃতীয়বারের জন্য কোন দেশের প্রেসিডেন্সিয়াল যে ইলেকশন বা রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন এবং তিনি রাষ্ট্রপতি হচ্ছেন কোন দেশের? সঠিক উত্তর হবে মিশর, ইজিপ্ট, তাই তো। প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি উইন্স ইজিপ্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন, অর্থাৎ মিশরের যে রাষ্ট্রপতি নির্বাচন তিনি জয়ী হয়েছেন এবং তৃতীয়বারের জন্য, থার্ড টার্মের জন্য মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আর মিশরের রাজধানী কি? কায়রো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্প্রতি পশ্চিমবঙ্গের কয়টি শাড়ি যা জিআই ট্যাগ স্বীকৃত পেয়েছে? জিআই ট্যাগ, তোমরা অনেকেই হয়তো এই কম্পিটিটিভ ফিল্ডে আসার পরে এই নামটার সঙ্গে পরিচিত হয়েছে, জিআই ট্যাগ। জিআই যার সম্পূর্ণ রূপ হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, বা বাংলাতে বলে ভৌগোলিক স্বীকৃতি। বিশেষ করে কোনো পণ্যকে ভৌগোলিক্যালি বা গ্লোবালি স্বীকৃতি যখন দেওয়া হয়, মনে রাখবে প্রথম ভারতীয় পণ্য হিসাবে এটা ডাব্লিউবিসিএস এসেছিল 2004-05 সালে। প্রথম ভারতীয় পণ্য হিসাবে কোন সময়? 2004-05 সালে। কোন চা? দার্জিলিং টি। প্রথম নেম অ্যান্ড লোগো বোথ 2004-05 সালে প্রথম ভারতীয় পণ্য হিসেবে দার্জিলিং চা, কিন্তু আমরা মনে রেখে দেব প্রথম ভারতীয় পণ্য হিসাবে জিআই ট্যাগ পাই। অর্থাৎ প্রথম ভারতীয় পণ্য, ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু গেট জিআই ট্যাগ ওয়াজ দার্জিলিং টি ইন দ্য ইয়ার অফ 2004 and 5। পশ্চিমবঙ্গেও অনেকগুলো জিআই পণ্য আছে, তো রিসেন্টলি অনেকগুলোই অ্যাড হয়েছে। যেমন স্পেশালি আমরা দেখব 3টি শাড়ি অন স্ক্রিন তোমরা দেখতে পাবে। 3 হ্যান্ডলুম শাড়ি আইটেম অফ ওয়েস্ট বেঙ্গল, যার একটা এই যে টাঙ্গাইল অফ নদিয়া অ্যান্ড পূর্ব বর্ধমান এবং নদিয়ার যে টাঙ্গাইল শাড়ি যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। কোরিয়াল কোথাকার? মুর্শিদাবাদের। অ্যান্ড এই যে করদ, এটা কোথাকার? বীরভূমের। অর্থাৎ নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল শাড়ি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। মুর্শিদাবাদ এবং বীরভূমের এই কোরিয়াল ও গরদ সম্প্রতি জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। তাহলে কোথাকার? এটা আমাদের পশ্চিমবঙ্গের, এটা এই জন্য ইম্পর্টেন্ট।
আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 3টি আছে। দার্জিলিং হিমালয়ান রেল 1999 সালে, সুন্দরবন ন্যাশনাল পার্ক 1987 সালে, আর 2023 সালে শান্তিনিকেতন। আর ভারতবর্ষে বর্তমানে 42টি আছে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ক্লিয়ার? নেক্সট, কোন রাজ্য পুলিশের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন আইপিএস অফিসার রশ্মি শুক্লা? নামটা তোমরা চেনা চেনা লাগবে, কারণ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে। তো ভালো করে দেখি, কোন রাজ্যের পুলিশের প্রথম মহিলা ডিজিপি অ্যাপয়েন্ট হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র, তাই তো? অপশন সি রাইট আনসার। সিনিয়র আইপিএস অফিসার রশ্মি শুক্লা ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য মহারাষ্ট্রের ফার্স্ট। কোন রাজ্যের? মহারাষ্ট্রের প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বা সংক্ষেপে ডিজিপি, মহারাষ্ট্র রাজ্যের। দেখো, ব্রিক্স, BRICS, প্রত্যেকটি নামের অধ্যক্ষর দিয়ে দেখবো আমরা কয়েকটা শক্তিশালী দেশ এই কমিটিতে রয়েছে। তো ব্রিক্সের নতুন সদস্য দেশ হিসেবে সম্প্রতি মোট কয়টি দেশ যুক্ত হয়েছে? তো ব্রিক্সের নতুন আরো 5টি মেম্বার ওয়েলকাম করা হচ্ছে, 5টি দেশকে অ্যাড করা হচ্ছে। দেখো, ব্রিক্স ওয়েলকামস 5 নিউ মেম্বার কান্ট্রি, 5টা নতুন পূর্ণ সদস্য দেশ ওয়েলকাম করা হচ্ছে। ব্রিক্স ইজ অ্যান অ্যাক্রোনিম ফর 5 ইমার্জিং ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। তো 5টা গুরুত্বপূর্ণ দেশ এই ব্রিক্সের সদস্য ছিল। বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চায়না, এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। এই ছিল ব্রিক্স। তো বর্তমানে যে 5টি দেশকে ফুল মেম্বার হিসেবে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেগুলো হলো ইজিপ্ট মানে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া অ্যান্ড ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, যারা সম্প্রতি ব্রিক্সে জয়েন করছে অ্যাজ দ্য ফুল নিউ মেম্বার হিসাবে। এনসিসি প্রজাতন্ত্র দিবস ক্যাম্প 2024 কে উদ্বোধন করেছেন? আমরা প্রত্যেকে জানি 26শে জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে। তো এনসিসি প্রজাতন্ত্র দিবস ক্যাম্প বা রিপাবলিক ডে ক্যাম্প 2024 কে উদ্বোধন করেছেন? সঠিক উত্তর আমাদের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়। তো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী জগদীপ ধনখড়, যিনি ফর্মালি ইনোগ্রেটস করেছেন এনসিসি রিপাবলিক ডে ক্যাম্প 2024। তোমরা চটপট কমেন্টে এনসিসির ফুল ফর্ম লিখে ফেলো। ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব নিয়েছেন কে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়ান নেভির ভাইস চিফ হিসেবে দায়িত্ব নিয়েছেন দীনেশ কে ত্রিপাঠী। ভাইস অ্যাডমিরাল, মনে রেখে দেব, ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এভিএসএম এনএম টুক ওভার অ্যাজ দ্য ভাইস চিফ অফ দ্য নেভাল স্টাফ। তাহলে কি মনে রেখে দেব? ভাইস চিফ অফ নেভাল স্টাফ হলেন কে? ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। আর আমাদের চিফ অফ নেভাল স্টাফ বা ভারতীয় নৌবাহিনীর প্রধানকে? সো অ্যাডমিরাল আর হরি কুমার হলেন কিন্তু ভারতীয় নৌবাহিনীর প্রধান আছেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে নিম্নের কাকে? ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হবে জাস্টিস BR গাভাই। তো সুপ্রিম কোর্ট জজ, তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি BR গাভাই হ্যাজ বিন নমিনেটেড অ্যাজ দ্য চেয়ারম্যান, কিসের চেয়ারম্যান? অফ দ্য সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিস কমিটি বা SCLSC। ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন DY চন্দ্রচূড়, তিনি হলেন বর্তমান সুপ্রিম কোর্টের 50তম প্রধান বিচারপতি। নেক্সট, অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে সম্প্রতি? সঠিক উত্তর মনে রেখে দেবে শশী সিং, অর্থাৎ শশী সিং হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। এটা রাবার ইন্ডাস্ট্রিজের অ্যাপেক্স বডি। আচ্ছা, রাবার উৎপাদনে যদি প্রশ্ন আসে কোন রাজ্যে সর্বাধিক ভারতের প্রাকৃতিক রাবার উৎপাদিত হয়? উত্তর মনে রেখে দেবে কেরালা। আর কেরালাকে কি বলা হয়? ভারতের মশলার বাগান। সেবি, ভেরি ইম্পর্টেন্ট, এর আগে একবার এসেছিল WBCS এ। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সংক্ষেপে সেবি। সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে সম্প্রতি? সঠিক উত্তর হবে জি রামমোহন রাও। সো জি রামমোহন রাও টেক্স চার্জ অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর। সেবির এক্সিকিউটিভ ডাইরেক্টর হলেন কে? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার জি রামমোহন রাও।
আন্তর্জাতিক জলাভূমি সিটি ট্যাগ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট টাইম 3টি ভারতের শহরের নাম নমিনেট করা হয়েছে, 3টি ভারতীয় শহরের নাম নমিনেট করা হয়েছে আন্তর্জাতিক জলাভূমি সিটি ট্যাগের জন্য। ওয়েটল্যান্ড সিটি ট্যাগ, তোমরা প্রতি বছর দেখেছো একটা দিবস পালিত হয় যেটা হলো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা বিশ্ব জলাভূমি দিবস, যেটা প্রতি বছর 2nd অফ ফেব্রুয়ারি পালিত হয়, যেখানে রামসার সাইটের কনসেপ্ট আমরা পড়েছিলাম। 1971-এ ইরানের রামসারে কনভেনশন অন ওয়েটল্যান্ড হয়েছিল, রামসার সম্মেলন। তো ভারতবর্ষে কারেন্টলি 75টা আছে কি রামসার সাইট আছে। আর এটা কি, এটা কিন্তু ফার্স্ট টাইম আমরা দেখব 3টি শহরকে এই সিটি ট্যাগের জন্য নমিনেট করা হয়েছে। ইন্ডিয়া সাবমিটেড 3 নমিনেশন ফর রিকগনাইজেশন, মানে স্বীকৃতি পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড সিটি, মনে রাখবে ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড সিটি হিসেবে মানে স্বীকৃতির জন্য আমরা 3টে শহরের নাম ঘোষণা করেছি। একটা হচ্ছে ইন্দোর, কোথায়? মধ্যপ্রদেশে। ভোপাল, এটা কোথায়? মধ্যপ্রদেশে। উদয়পুর কোথায়? রাজস্থানে আছে। তো রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডের অধীনে এই 3টি শহরের নাম নমিনেট করা হয়েছে যে এই 3টি শহরকে আন্তর্জাতিক জলাভূমি সিটি ট্যাগ হিসাবে ঘোষণা করা হোক। আর আমাদের পশ্চিমবঙ্গে এই 75টার মধ্যে কিন্তু 2টো রামসার আছে, একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, পূর্ব কলকাতা জলাভূমি, আর একটা হলো সুন্দরবন ওয়েটল্যান্ড। আর ভারতবর্ষে 75টা, তামিলনাড়ুতে কিন্তু সবচেয়ে বেশি আছে কিন্তু রামসার সাইট। কালো নুনিয়া যে ব্ল্যাক রাইস, কালো নুনিয়া চাল, যা সম্প্রতি একটি ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ পেয়েছে, যা কোন রাজ্যের অন্তর্গত? আমরা একটু আগেই পড়ছি টাঙ্গাইল শাড়ি থেকে শুরু করে টোটাল 3টে শাড়ির ভ্যারাইটি ওয়েস্ট বেঙ্গল থেকে যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। তো এটাও আমাদের পশ্চিমবঙ্গের পণ্য যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল অ্যাকোয়ার্ড এ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ ফর সাম প্রোডাক্ট, যার মধ্যে ইনক্লুড আছে সুন্দরবন হানি। সুন্দরবনের মধু আমরা জানি খুবই বিখ্যাত, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত, তেমনি সুন্দরবনের মধু কিন্তু খুব ফেমাস এবং খুব মূল্যবান। এবং এছাড়া ব্ল্যাক নুনিয়া রাইস ফ্রম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এটা মনে রাখবে, ব্ল্যাক নুনিয়া রাইস কোথা থেকে? ফ্রম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, যাও সম্প্রতি জিআই ট্যাগ এর মর্যাদা পেয়েছে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA নিম্নের কাকে প্রধান নির্বাহী কর্মকর্তা? প্রধান নির্বাহী কর্মকর্তাকে ইংরেজিতে সংক্ষেপে সিইও বলে বা চিফ এক্সিকিউটিভ অফিসার। সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার। তো কাকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন নিযুক্ত করেছে প্রধান নির্বাহী কর্মকর্তাকে? সঠিক উত্তর হবে রঘুরাম আইয়ার, মনে থাকবে রঘুরাম আইয়ার। এখানে দেখতে পাচ্ছ জয় শাহ আছেন, তিনি হলেন বিসিসিআই এর সেক্রেটারি, আর রজার বিনি হলেন বিসিসিআই এর প্রেসিডেন্ট, আর রোহিত শর্মা অবশ্যই আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার ক্যাপ্টেন। তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা IOA অ্যাপয়েন্টেড রঘুরাম আইয়ার অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও। কেমন ছিল এই পর্ব তোমরা চটপট কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করেছি এই সপ্তাহে জানুয়ারির 1 থেকে 7 তারিখের মধ্যে যত যা গুরুত্বপূর্ণ ইভেন্ট, যেগুলো আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে কোনটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কোনটা না, নাহলে প্রচুর পড়ে লাভ হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ রাখাটা খুবই টাফ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি একদম বেছে বেছে বাছাই করে নিয়ে এসেছি। আশা করি এইগুলো তোমরা মুখস্থ করতে থাকবে এই সপ্তাহ জুড়ে। আবার পরের সপ্তাহে, পরের রবিবার আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেবো তোমাদের সুবিধার্থে। এবার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো, যেটা আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে। তো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য দা ওয়ে অফ সলিউশন এবং আমাদের সেকেন্ড চ্যানেল TWS একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের ব্যাচে পড়ার জন্য আরো ওরিয়েন্টেড ক্লাস পাওয়ার জন্য TWS একাডেমি অ্যাপ কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি যদি জিকেতে স্ট্রং হতে চাও, তাহলে তোমাকে রেগুলারলি দেখতে হবে কি, কোন ক্লাস রেগুলারলি দেখতে হবে বলো তো? জিকে এক্সপ্রেস। আমি একটি এক্সপ্রেস চালিয়ে থাকি যার নাম জিকে এক্সপ্রেস, যেটা 2023 সালের ফুল প্লেলিস্ট, 2022 সালের, 2021 সালের ফুল প্লেলিস্ট তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যাবে, গেলে পর সব প্রিভিয়াস ইয়ারের প্লেলিস্ট পাবে, সেখান থেকেও তোমরা কমপ্লিট করতে পারবে। আর যারা নতুন দেখলে সাবস্ক্রাইব বাটনে কিন্তু ক্লিক হওয়া চাই। বন্ধুদের মধ্যে অবশ্যই এই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স বাড়ির বাচ্চাদেরকে, যারা পড়াশুনো করছে তাদেরকেও দেখাতে পারো, তারাও আমাদের দেশ, দুনিয়া, রাজ্য সম্পর্কে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে। আশা করি এক্সাম ওরিয়েন্টেড এই ক্লাস তোমাদের পছন্দ হয়েছে। তো অবশ্যই লাইক করতে ভুলো না, আর একটু পারলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিও, খুবই খুশি হব। অনেক কষ্টে বানাতে হয়েছে। আসলে জানুয়ারি মাসের এই প্রথম সপ্তাহ আমি জ্বরে আছি, আমার বর্তমানে এখন জ্বর, আমি প্যারাসিটামল 650 খেয়ে ক্লাসটা রেকর্ড করছি। তোমরা সবাই আমার সুস্থতা কামনা করবে
এবং নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, আর খুব সুন্দর করে প্রিপারেশন করতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সামস অ্যান্ড TWS Academy, your gateway to success. Thank you.